গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, আমরা কিন্তু গত ক্লাসে তোমাদের যে পঞ্চম অধ্যায় নদী, সেই নদী থেকে কিন্তু আলোচনা শুরু করেছিলাম, তাই তো? সেখানে আমরা নদীর যে বিভিন্ন কাজ, নদীর উৎস, মোহনা, নদীর উপত্যকা, আন্তর্জাতিক নদী, অন্তর্বাহিনী নদী, নিত্যবহ নদী, অনিত্যবহ নদী, এইসব যে বিষয়গুলো সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই তো? আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব স্টুডেন্ট, সেটা হলো নদীর সেকেন্ড পার্টটা, অর্থাৎ নদী কোন প্রবাহে কি কাজ করে এবং সেই কাজের ফলে কি কি ভূমিরূপ পৃথিবীতে সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত ক্লাস করব। তার আগে চলো দেখি তোমাদের গত ক্লাসের পড়া কেমন মনে আছে। আচ্ছা, কেউ বলো তো, নদীর উৎস কাকে বলে? একদমই সহজ, ভেরি গুড। নদী যেখানে সৃষ্টি হয় তাকে বলা হয় নদীর উৎস। আচ্ছা, তাহলে আমাদের ভারতবর্ষের প্রধান নদী গঙ্গা নদী। সেই গঙ্গা নদীর উৎস কোথায় বলতো? ভেরি গুড, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহাতে রয়েছে আমাদের গঙ্গা নদীর উৎস। আচ্ছা, এবারে বলো মোহনা কাকে বলে? ভেরি গুড, নদী যেখানে এসে পতিত হয় বা নদী যে সমুদ্র, জলাশয় বা সাগরে এসে মেশে তাকে আমরা বলবো মোহনা। তাহলে গঙ্গা নদীর মোহনা কোথায় স্টুডেন্ট? ভেরি গুড, বঙ্গোপসাগর হলো গঙ্গা নদীর মোহনা। আচ্ছা, তাহলে তোমরা বলো তো, যে পৃথিবীর যে দীর্ঘতম নদী, সেই দীর্ঘতম নদীর নাম কি? ভেরি গুড, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কিন্তু হলো নীল নদ। সেটা আফ্রিকা মহাদেশে অবস্থান করছে। আর এশিয়া মহাদেশে দীর্ঘতম নদীর নাম ইয়াংশি কিয়াং, তাই তো? আচ্ছা, এবারে তোমরা আমাকে বলো যে দোয়াব কাকে বলে? ভেরি গুড, দুটি নদীর মাঝখানের যে স্থলভাগ রয়েছে বা দুটি নদীর যে মধ্যবর্তী অংশ রয়েছে সেই অংশকে আমরা কিন্তু বলবো দোয়াব। যেমন গঙ্গা নদী আর যমুনা নদীর এরকম মাঝখানের অংশ হলো কিন্তু আগ্রা শহর। এই আগ্রা কিন্তু দোয়াব অঞ্চলের উপরে গঠিত একটি শহর, তাই তো? আচ্ছা, এবারে বলো আমাকে যে অন্তর্বাহিনী নদী কাকে বলে? মনে আছে তোমাদের? আচ্ছা, বলো তাহলে। ভেরি গুড, যে নদী কোন একটি দেশের মধ্যে সৃষ্টি হয়ে সেই দেশের মধ্যেই সে শেষ হয় বা পতিত হয় তাকে আমরা কি বলবো? অন্তর্বাহিনী নদী। যদি বলি ভারতের একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ দাও, তাহলে তোমরা কি বলবে স্টুডেন্ট? লুনি নদী, ভেরি গুড। তাহলে লুনি নদী হলো ভারতের একটি অন্তর্বাহিনী নদী। এবারে বলো আন্তর্জাতিক নদী কাকে বলে? ভেরি গুড, যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তাকে আন্তর্জাতিক নদী বলতে পারি। যেমন সিন্ধু, ব্রহ্মপুত্র, তাই না, আমাজন নদী, এইগুলো কিন্তু একাধিক দেশের মধ্যে প্রভাবিত হয়েছে, ফলে এই নদীগুলো কিন্তু হলো আন্তর্জাতিক নদী। আচ্ছা, একটি নিত্যবহ নদীর উদাহরণ বলতো? গঙ্গা নদী, তাই না? কারণ নিত্যবহ নদীতে কিন্তু সারা বছর জল থাকে এবং সেটি বৃষ্টির জল এবং বরফ গলা জল হয়। আর অপরদিকে অনিত্যবহ নদী কি? কেবলমাত্র বর্ষার সময়ে যে নদীতে জল আসে তাকে আমরা কি বলবো? অনিত্যবহ নদী। তাহলে তোমরা আমাকে বলো যে অনিত্যবহ নদীর একটি উদাহরণ। ভেরি গুড, বাঁকুড়ার গন্ধেশ্বরী হলো একটি অনিত্যবহ নদীর উদাহরণ, তাই তো? আচ্ছা, স্টুডেন্ট, বলো তো, নদী কি কি কাজ করে? নদীর কাজ তিন প্রকার, ভেরি গুড, কি কি? ক্ষয় কাজ, বহন কাজ আর সঞ্চয় কাজ, তাই না? আচ্ছা, তাহলে তোমাদের কিন্তু গত ক্লাসের পড়া ভালোই মনে আছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা আজকে নদীর যে প্রবাহ পথ রয়েছে, নদীর উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ এবং নিম্ন প্রবাহ, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহ পথে নদী তার শক্তি অনুযায়ী কিন্তু ক্ষয়,
এবং ক্ষয়িত পদার্থ বহন করে নিয়ে আসে। এবং এই যে বাহিত পদার্থ যেগুলো বহন করে নিয়ে আসছে সেগুলো সঞ্চয়ের মাধ্যমে বিভিন্ন রকম ভূমিরূপের কিন্তু সৃষ্টি করে চলেছে এবং প্রতিনিয়ত কিন্তু এই কাজটি পৃথিবীতে হয়ে চলেছে। কারণ নদীর গতি কিন্তু সবসময় আছে। নদী জলচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। বৃষ্টির জল নদীর মধ্যে দিয়ে সাগরে পড়ে, আবার সেই সাগরের জল কিন্তু বাষ্পীভূত হয়ে আবার সেই বৃষ্টিরূপে পৃথিবীতে বা নদীতে ফিরে আসে। তাহলে এটি কিন্তু একটি চক্রাকার পদ্ধতিতে চলছে, তাই না? বৃষ্টি হলো, সেই বৃষ্টির জলটা নদীর মাধ্যম দিয়ে সাগরে বা মহাসাগরে গেল, সেখান থেকে জলীয় বাষ্প হয়ে সেটি কিন্তু পুনরায় বৃষ্টি হিসেবে পৃথিবীতে ফিরে আসছে। তাহলে এই যে চক্র, এটাকে কিন্তু বলা হচ্ছে জলচক্র। নদীর প্রবাহ আমরা কি বলেছিলাম? উৎসতে নদী সৃষ্টি হয় আর মোহনা থেকে নদী শেষ হয়। এই যে উৎসতে সৃষ্টি হচ্ছে, মোহনা থেকে শেষ হচ্ছে, এই যে প্রবাহ পথকে কিন্তু আমরা তিনটি প্রধান ভাগে ভাগ করতে পারি। কি কি? নদীর উচ্চ প্রবাহ ১, ২ নদীর মধ্য প্রবাহ, আর ৩ নদীর নিম্ন প্রবাহ। দেখো, তোমরা ছবিটা দেখলে তোমাদের ধারণা পরিষ্কার হবে। নদীটি এখান থেকে সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার পর দেখো বয়ে বয়ে এসে এখানে এসে নদীটি কিন্তু শেষ হয়েছে। দেখো, এই যে যেখান থেকে উৎস সৃষ্টি হয়েছে সেখান থেকে কিছুটা অংশ, অর্থাৎ যেটা পাহাড়ি অঞ্চল, যে অঞ্চলটা নদী থাকছে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে নদীর উৎস অঞ্চল। এরপরে মালভূমি অঞ্চলের মধ্যে দিয়ে যখন নদী প্রবাহিত হচ্ছে তখন তাকে আমরা বলছি মধ্যপ্রবাহ। এবং সমভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যখন নদীটি কোনো সাগর, মহাসাগর বা কোনো জলাশয় বা হ্রদে এসে মিশছে তখন তাকে আমরা কি বলবো? নদীর নিম্ন প্রবাহ। তাহলে নদীর যে কাজ, সেটা আমরা কয় প্রকার ভাগ করেছিলাম? ৩ প্রকার ভাগ করেছিলাম। কি কি? ক্ষয় কাজ, বহন কাজ আর সঞ্চয় কাজ। এই যে ৩টি কাজ নদীর, এই ৩টি কাজ কিন্তু নদী এই ৩টি প্রবাহে করে থাকে। যেমন উচ্চ প্রবাহ, সেখানে কিন্তু নদীর স্রোতের যে বেগ সেটা বেশি হবে না কম হবে? তোমরা বলো। বেশি হবে। কেন বেশি হবে? কারণ পর্বতে যেখানে নদীর সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু অনেক ঢালু জমি। আর ঢালু জমিতে যদি আমরা জল ঢালি তাহলে কি দেখব? জলটা কিন্তু খুব তাড়াতাড়ি নিচের দিকে নেমে আসবে, তাই না? ঠিক এই কারণেই কিন্তু উচ্চ প্রবাহে নদীর জল খুব বেশি স্রোত থাকে এবং খুব জোরে কিন্তু নিচের দিকে নেমে আসে। তাই এইখানে নদী কিন্তু ক্ষয়ে কাজ করে। ঠিক আছে? মধ্যপ্রবাহে কি করে নদী? এই যে নুড়ি কাকর বালি যেগুলো ক্ষয় করছে নদী উচ্চ প্রবাহে, সেইগুলো কিন্তু বহন করে নিয়ে আসে। অর্থাৎ মধ্যপ্রবাহে নদী কিন্তু সেগুলো বয়ে নিয়ে আসে। এবং একেবারে নিম্ন প্রবাহে যেখানে নদীর স্রোত কমে যায় বা নদীর গতি থাকে না একদম, অর্থাৎ সমভূমি অঞ্চলে সেই নুড়ি কাকর বালি কিন্তু ধীরে ধীরে জমা হয়ে এটি দ্বীপ বা বদ্বীপ ইত্যাদি সৃষ্টি করছে। তাকে আমরা কি বলছি? নদীর নিম্ন প্রবাহ। তাহলে এই যে নদীর উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ, নিম্ন প্রবাহে নদী কিন্তু বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি করে, সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা দেখব নদীর উচ্চ প্রবাহ সম্পর্কে। উৎস থেকে সমতল ভূমিতে নামার আগে পর্যন্ত নদীর কিন্তু উচ্চ প্রবাহ চলে। অর্থাৎ যে পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চলে যে ঢাল বরাবর নদী বয়ে চলে সেই অংশটাকে কিন্তু আমরা বলবো নদীর উচ্চ প্রবাহ। এবারে ভারতবর্ষের যে প্রধান নদী তার নাম কি? গঙ্গা নদী। ভেরি গুড। এই গঙ্গা নদীরও কিন্তু ৩টি ভাগ রয়েছে। কি কিভাবে ভাগ করা যাচ্ছে? দেখো, এই গঙ্গা নদীকে কিন্তু উচ্চ প্রবাহ, গঙ্গা নদীর মধ্য প্রবাহ এবং গঙ্গা নদীর নিম্ন প্রবাহ কিন্তু ভাগ করা যায়। আমরা প্রথমে দেখব গঙ্গা নদীর উচ্চ প্রবাহ। দেখো, গঙ্গা নদীর সৃষ্টি হয়েছিল কোথায়? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। তাহলে ভারতের যে প্রধান নদী গঙ্গা, সেটি কিন্তু উচ্চ প্রবাহ এই গোমুখ গুহা থেকে, অর্থাৎ যেখানে নদীর সৃষ্টি হয়েছে তারপর থেকে হরিদ্বার পর্যন্ত। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। উত্তরাখণ্ডের একটা জায়গার নাম হরিদ্বার। সেই হরিদ্বার পর্যন্তই কিন্তু গঙ্গা নদীর উচ্চ প্রবাহ। অর্থাৎ এইটুকু অঞ্চলে কিন্তু নদী খুব খরস্রোতা, অর্থাৎ খুব জোরে কিন্তু নদীর জল প্রবাহিত হয়। তোমরা ছবিতে দেখো, এটা কিন্তু হরিদ্বারের ছবি। অসংখ্য মানুষ যারা তীর্থ করে তারা কিন্তু এই গঙ্গা মায়ের পুজো দিতে এই হরিদ্বারে মিলিত হয়। দেখো, পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল ও ভূমির উঁচু নিচু ভাগ বা বন্ধুরতা বেশি থাকার জন্য নদীর শক্তি কিন্তু এই উচ্চ প্রবাহে সব থেকে বেশি থাকে। ফলে নদীর এই উচ্চ প্রবাহের প্রধান কাজ কি স্টুডেন্ট? ভেরি গুড। ফলে নদীর উচ্চ প্রবাহে
নদীর প্রধান কাজ কিন্তু হলো ক্ষয়। অর্থাৎ নদী কিন্তু এই পাহাড় পর্বত অঞ্চলের যে বড় বড় পাথর, নুড়ি, কাঁকর থাকে সেগুলো কিন্তু ক্ষয় করে এবং নদীর স্রোতের সাথে সেটি বয়ে কিন্তু নিচের দিকে গড়িয়ে চলে। এই যে প্রবল জলস্রোত এর আঘাতে সমস্ত যে নুড়ি পাথর বালির সাথে সাথে সেখানকার যে বড় বড় যে পাথর সেগুলোও কিন্তু টুকরো টুকরো হয়ে যায় জলের স্রোতের জন্য এবং গড়িয়ে চলে একেবারে নদীর স্রোত অনুযায়ী কিন্তু নিচের দিকে নেমে আসছে। এরপরে দেখো এই নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, অর্থাৎ এই যে উচ্চ গতিতে নদী ক্ষয়কাজ করছে এর ফলে নদীতে কি কি ভূমিরূপের সৃষ্টি হচ্ছে। প্রথমে আমরা দেখব ক, দেখো লেখা আছে আই বা ভি আকৃতির উপত্যকা। দেখো পার্বত্য অঞ্চলে নদী সৃষ্টি হওয়ার পর থেকে সংকীর্ণ ও গভীর আই বা ভি আকৃতির উপত্যকা দেখতে পাওয়া যায়। একে কিন্তু আমরা কি বলবো, আই বা ভি আকৃতির উপত্যকা। দেখো এই যে প্রথম ছবিটা, নদী কিন্তু এরকম পাহাড় রয়েছে, দেখো দেখতে ইংরেজি অক্ষর ভি এর মতো নয় এটা, তাই একে কিন্তু বলা হয় ভি আকৃতির উপত্যকা। নদী প্রবল ক্ষয়কাজের ফলে একটা সরু বা সংকীর্ণ গভীর একটা নালার সৃষ্টি হয়েছে। এটি যখন আরো কাছাকাছি আসবে, ক্ষয় করে আরো গভীর হবে, তখন কিন্তু এটি দেখতে অনেক সময় ইংরেজি অক্ষর আই এর মতো লাগে। তাই একে আই আকৃতির উপত্যকা বা ভি আকৃতির উপত্যকা আমরা বলে থাকি। ২ নম্বর দেখো খ রয়েছে যেটা গিরিখাত। পার্বত্য অঞ্চলে ভি আকৃতির নদী উপত্যকা খুব গভীর ও সংকীর্ণ হলে তাকে আমরা কি বলি, গিরিখাত। অর্থাৎ নদী যে ক্ষয়কাজ করছে পার্বত্য অঞ্চলে সেটি ক্রমাগত করার ফলে নদীর যে নিচের যে ভূমিভাগটা সেটি কিন্তু দিনের পর দিন আরো গভীর হচ্ছে এবং সংকীর্ণ হচ্ছে। দুই সাইড যদি এরকম থাকে আর নিচে যদি গভীর হয়ে যায় তাহলে সেটা কিন্তু একটা সংকীর্ণ রূপ ধারণ করবে। একে কিন্তু আমরা বলছি গিরিখাত। তোমরা ছবিটা দেখো, এই যে দিনের পর দিন কিন্তু নদী প্রবাহের ফলে এবং এর গতি প্রচন্ড বেশি হওয়ার জন্য এইখানে যে অংশটা সেটা কিন্তু আরো গভীর হতে থাকবে। অর্থাৎ তার পাশাপাশি অঞ্চলে যে নুড়ি কাকর বালি যেগুলো দিয়ে ভূমিরূপ তৈরি হয়েছে সেগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হবে এবং নদী আরো ধীরে ধীরে গভীর হবে। এইভাবে কিন্তু গিরিখাতটা সৃষ্টি হবে, যেটি ইংরেজি অক্ষর দেখতে ভি এর মতো। এর পরে রয়েছে দেখো গ, ক্যানিয়ন। বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে, শুষ্ক অঞ্চলে একসময় বা একরকম সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়। যেখানে বৃষ্টি হয় না, যে পার্বত্য অঞ্চলগুলোতে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকে, সেই সব অঞ্চলে নদী কিন্তু যে গিরিখাত দিয়ে বয়ে চলে তাকে আমরা কি বলবো, ক্যানিয়ন। তাহলে বলো নদী এই যে উচ্চ প্রবাহে কি কি ভূমিরূপ তৈরি করলো, আই বা ভি আকৃতির ভূমিরূপ, ইংরেজি অক্ষর আই বা ভি এর মতো দেখতে, গিরিখাত তৈরি করলো। এছাড়া ক্যানিয়ন, যেটি বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে শুষ্ক যে অঞ্চল সেখানে সুগভীর গিরিখাত রয়েছে, সেগুলোকে আমরা কি বলবো, ক্যানিয়ন। দেখো এই যে হচ্ছে ক্যানিয়ন। এরপরে রয়েছে দেখো নদীর উচ্চ প্রবাহের বা উচ্চ প্রবাহের যে গতি থাকে তার ফলে কিন্তু এই যে ভূমিরূপটা জলপ্রপাত, এই জলপ্রপাতও কিন্তু সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি হয়, নদীর গতিপথে শক্ত আর নরম পাথর আনুভূমিকভাবে থাকে। অর্থাৎ নদীর গতিপথে দেখো, নদীর এই যে গতিপথ সেখানে কঠিন শিলা যেমন রয়েছে তেমনই নরম শিলা রয়েছে। কঠিন শিলা কি হবে, সহজে কিন্তু ক্ষয়ে যাবে না, জলের তো একটা স্রোত থাকে, সেই স্রোতে কিন্তু সহজে ক্ষয়ে যাবে না। অপরদিকে নরম শিলা কিন্তু সহজে ক্ষয়ে যায়। ক্রমাগত যখন জলের স্রোতটা বা জলের ধাক্কাটা নরম শিলার উপরে পড়ছে তখন কিন্তু সেই নরম শিলাটা দিনের পর দিন ক্ষয়ে যাবে। ফলে কি হচ্ছে, নদী নরম পাথরকে বেশি ক্ষয় করছে, ফলে শক্ত ও নরম পাথরের মধ্যে একটা ধাপের সৃষ্টি হচ্ছে। আর এই পাথরের উপর থেকে ঝাঁপিয়ে পড়ে কিন্তু জলপ্রপাতটা সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে যে নরম শিলা ছিল, এই নরম শিলাটা দেখো ক্রমাগত জল এইভাবে পড়ার ফলে নরম শিলাটা কিন্তু ক্ষয়ে এখানে একটা গর্তের সৃষ্টি হয়েছে, তাই না? এই নরম শিলা থাকার জন্য এখানে কিন্তু নুড়ি কাকর বালিগুলো ক্ষয়ে 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 একটা সুগভীর একটা গর্তের সৃষ্টি হয়েছে। একে আমরা কি বলবো, জলপ্রপাত। উদাহরণ কি, দেখো ভারতবর্ষে যে পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে সেখানে যোগ জলপ্রপাত রয়েছে, যার উচ্চতা কিন্তু 260 মিটার। তাহলে ভারতবর্ষের একটি যদি বলে জলপ্রপাতের উদাহরণ দাও, তাহলে তোমরা কি বলবে, যোগ জলপ্রপাত হলো ভারতবর্ষের একটি জলপ্রপাতের উদাহরণ, তাই তো?
আচ্ছা, তাহলে আমরা নদীর যে উচ্চ গতি বা উচ্চ প্রবাহ, যেখানে নদীর ক্ষয় কাজ করে, সেই ক্ষয় কাজের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হলো? আই বা ভি আকৃতির ভূমিরূপ। 2 নম্বর গিরিখাত। 3 নম্বর ক্যানিয়ন। 4 নম্বর জলপ্রপাত। তোমরা কিন্তু মনে রাখবে যে ভারতবর্ষে যোগ জলপ্রপাত কোথায় অবস্থিত? পশ্চিমঘাট পর্বতে কিন্তু এই যোগ জলপ্রপাত অবস্থান করছে। এরপর আমরা দেখব নদীর মধ্যপ্রবাহ। নদীর মধ্যপ্রবাহ, দেখো, পার্বত্য অঞ্চলের পর মালভূমি অঞ্চল বা সমভূমি অঞ্চলে কিন্তু নদীর মধ্যপ্রবাহ লক্ষ্য করা যায়। অপরদিকে উচ্চ প্রবাহ কোন অবধি? উৎস থেকে যে পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে নদী সমভূমিতে বা মালভূমিতে এসে মেশে, সেই অংশটাকে বলা হয় উচ্চ প্রবাহ। এবং ঠিক তারপরে মালভূমি অঞ্চল বা সমভূমি অঞ্চলে কিন্তু নদীর মধ্যপ্রবাহ লক্ষ্য করা যায়। আমরা দেখেছিলাম ভারতবর্ষের যে প্রধান নদী সেটা গঙ্গা নদী। সেই গঙ্গা নদীর কিন্তু উৎস থেকে, অর্থাৎ গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত ছিল কিন্তু কি উচ্চ প্রবাহ। এবারে গঙ্গা নদী যদি আমরা বলি মধ্যপ্রবাহ কত দূর, তাহলে সেটাই হবে এই হরিদ্বার থেকে, অর্থাৎ যেখানে শেষ হয়েছিল সেই হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের যে মিঠিপুর রয়েছে, সেই মিঠিপুর পর্যন্ত হলো গঙ্গা নদীর মধ্যপ্রবাহ। মধ্যপ্রবাহের বৈশিষ্ট্য কি? দেখো, মধ্যপ্রবাহে কিন্তু ভূমির ঢাল কমে যায়। অর্থাৎ পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল যেরকম খাড়াই থাকে, কিন্তু এই মধ্যপ্রবাহের শেষের দিকে কিন্তু ভূমির ঢাল তেমন ভাবে থাকে না। ফলে নদীর যে শক্তি সেটিও কমে যায়, এবং নদীর যে গতি, সে জলের যে গতি, জলের গতি কমে গেলে কিন্তু নদীর শক্তিও কমে যাবে, তাই না? ফলে নদী এই প্রবাহে মূলত বহন কাজ এবং সঞ্চয় কাজ উভয়ই করে থাকে। তাহলে পার্বত্য অঞ্চলে বা নদীর উচ্চ প্রবাহে নদী কিন্তু কি কাজ করে? ক্ষয় কাজ করে। তাহলে এই যে ক্ষয়ে আনা নুড়ি কাকর বালি কিন্তু মধ্যপ্রবাহে নদী কি করে? বয়ে নিয়ে যায়। তার নদীর স্রোতের সাথে কিন্তু সেগুলো বয়ে নিয়ে যায়, ও অথবা কিছু কিছু জায়গায় কিন্তু নদী সেগুলোকে দিয়ে সঞ্চয় কাজও করে। এ সময় নদীর নিচের দিকে ক্ষয় করা প্রায় বন্ধ হয়ে যায়। ফলে উপত্যকার গভীরতা কিন্তু দিনের পর দিন কমে যায়। প্রচুর উপনদীর মাধ্যমে নদীর জলের পরিমাণ বাড়ে এবং নদীর দুই পাশের দিকে বেশি ক্ষয় করে, ফলে নদীর উপত্যকা চওড়া হয়ে যায়। দেখো, প্রচুর উপনদী যখন নদীর সাথে এসে মিশবে, তখন নদীতে কিন্তু জলের পরিমাণটা বেড়ে যাবে। আর যখন নদীতে জলের পরিমাণ বাড়বে, তখন কিন্তু দুই পাড় যে নদী রয়েছে সেটা কিন্তু নদী বেশি করে ক্ষয় করবে। ফলে নদীর যে উপত্যকা অঞ্চল, নদীর উৎস থেকে মোহনাভ অঞ্চল যে খাতের মধ্যে দিয়ে যায় তাকে আমরা নদী উপত্যকা বলি। এই যে উপত্যকা অঞ্চলটা, এটা কিন্তু আরো দিনের পর দিন বেড়ে যাবে, অর্থাৎ চওড়া হবে, তাই তো? তাহলে নদীর মধ্যপ্রবাহে আমাদের প্রধান কাজ কি হলো? বহন কাজ এবং সঞ্চয় কাজ। এরপর আমরা দেখব নদীর মধ্যপ্রবাহে কি কি ভূমিরূপ তৈরি করে। মধ্যগতিতে ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ সমূহ। দেখো, এই অঞ্চলে কিন্তু বা নদীর মধ্যপ্রবাহে কিন্তু মূলত মিয়েন্ডার, নদীদ্বীপ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এই যে ভূমিরূপগুলো সেগুলো কিন্তু তৈরি হয়। প্রথমে আমরা দেখব, দেখো রয়েছে মিয়েন্ডার। ভূমির ঢাল কমে যায়। আর তাহলে আমরা প্রথমেই জেনেছিলাম যে মধ্যপ্রবাহে কিন্তু নদীর গতি কমে যায়। তার কারণ কি? ভূমির ঢাল যদি এরকম থেকে আস্তে আস্তে এরকম হয়ে যায়, তাহলে জলের স্রোতের যে গতিবেগ সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে, তাই তো? এবং ভূমির ঢাল যখন কমে যাচ্ছে, তখন কিন্তু নদীতে জলের পরিমাণটা বেড়ে যাচ্ছে। ফলে নদী কি হয়? আঁকাবাঁকা পথে কিন্তু প্রভাবিত হতে শুরু করে। তখন তাকে আমরা কি বলবো? মেন্ডার। তাহলে কি বলবো? নদীর মধ্যপ্রবাহে ভূমির ঢাল কমে যাওয়ার ফলে এবং নদীতে জল অনেকটা বেড়ে যাওয়ার কারণে নদী কিন্তু এঁকে বেঁকে বা আঁকাবাঁকা পথে প্রভাবিত হতে থাকে। একে আমরা বলবো মিয়েন্ডার। নদীয়ার জলঙ্গি নদীতে কিন্তু অসংখ্য মিয়েন্ডার লক্ষ্য করা যায়। দেখো উপরে এই ছবিটা, এটি কিন্তু হলো মিয়েন্ডারের ছবি। দেখো, নদীতে জলের পরিমাণ বেড়ে গেছে, নদী কিন্তু আঁকাবাঁকা পথে প্রভাবিত হচ্ছে। আচ্ছা, এরপরে 2 নম্বর বা দেখো, নদী দ্বীপ। মধ্যপ্রবাহে নদী বহন ক্ষমতাও কিন্তু দিনের পর দিন কমে যায়। কারণ কি? যদি স্রোত কমে যায়, তাহলে কিন্তু, বা নদীর যে জলের গতিবেগ সেটা কমে যায়, তাহলে কিন্তু নদীর যে বহন ক্ষমতা, যে নুড়ি কাকর বালি যেগুলো উচ্চ প্রবাহ থেকে বয়ে নিয়ে আসছিল, সেই ক্ষমতাও কিন্তু আস্তে আস্তে হ্রাস পায়। ফলে এই যে নুড়ি কাকর বালি বয়ে নিয়ে আসছিল, সেগুলো আর দূরে চলে যেতে না পেরে এই নুড়ি কাকর বালিগুলো নদীর মধ্যে বা নদীর দুই ধারে কিন্তু সঞ্চিত হয়, এবং জলপ্রবাহের পথ কিন্তু আস্তে আস্তে আটকে যায়।
নদীতে চড়া পড়ে এবং কখনো নদীর দ্বীপও কিন্তু তৈরি করে। তাহলে নদীদ্বীপ কি হলো? নদীদ্বীপ হচ্ছে নুড়ি কাকর বালি যেগুলো নদীতে সঞ্চিত হচ্ছে এবং নদীর দুই পাড়ে এগুলো পড়ে অনেকটা চড়া সৃষ্টি করছে। এগুলোকে আমরা কি বলবো? নদীদ্বীপ। দেখো এই যে ছবি রয়েছে, এটি হলো কিন্তু নদীদ্বীপের ছবি। এই সাদা যে অংশগুলো দেখছো তোমরা, এগুলো কিন্তু এই যে নুড়ি কাকর বালি, সেগুলো দীর্ঘদিন ধরে এই পাড়ে সঞ্চিত হয়ে কিন্তু একটা চড়া পাড় বা চওড়া পাড়ের কিন্তু সৃষ্টি হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি কি জানলাম? মিয়ান্ডার সম্পর্কে জানলাম, নদীদ্বীপ সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানবো অশ্বক্ষুরাকৃতি হ্রদ সম্পর্কে। দেখো, অশ্বক্ষুরাকৃতির হ্রদ, অশ্ব মানে কি স্টুডেন্ট জানো তোমরা? অশ্ব মানে হচ্ছে ঘোড়া। আর ঘোড়ার পায়ের ছাপটা ঠিক যেমন হয় তেমনই কিন্তু দেখতে হয় এই অশ্বক্ষুরাকৃতির হ্রদ। তাই ঘোড়ার যে পায়ের ছাপ রয়েছে তার নাম অনুসারেই কিন্তু এই হ্রদের বা এই অংশের নদীর নাম রাখা হয়েছে অশ্বক্ষুরাকৃতি হ্রদের। তাহলে এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে সেটা আমাদের জানতে হবে, তাই তো? চলো, দেখো নদীর বাঁকের একের দিকে জলস্রোত বেশি থাকে আর নদীর বাঁকের উল্টো দিকে কিন্তু ঢালু পাড়ে সঞ্চয় হয়। অর্থাৎ নদীর যে পাড়টাতে বেশি করে জলস্রোতের পরিমাণ বেশি থাকে সেখানে কিন্তু নদীর খাড়া পাড় থাকে এবং যেখানে নদীর সঞ্চয় কাজ করে সেখানে কিন্তু থাকে নদীর ঢালু পাড়। এক পাড় ভাঙে নদীর আর এক পাড় নদীর গড়ে। তাহলে সঞ্চয় কাজ যখন হচ্ছে তখন একদিকে যেমন নদীর পলিবালি নিয়ে এসে একদিকে যেমন সঞ্চয় হচ্ছে, তেমনি অন্যদিকের বাঁকটাতে কিন্তু ক্রমাগত নদীর স্রোতের জল ধাক্কা খেয়ে সেটা কিন্তু ভাঙছে। তাহলে নদীর বাঁকের একটা পাড় ভাঙে, একটা পাড় কিন্তু গড়ে। নদী বাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো কখনো নদীর বাঁকের একটা অংশ মূল নদী থেকে কিন্তু আলাদা হয়ে যায়। আলাদা হওয়া অংশটি ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে আমরা কি বলবো? অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তোমরা ছবিটা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো, এটি কিন্তু ছিল নদীর প্রবাহ পথ। ঠিক আছে, দীর্ঘদিন নদী এভাবে প্রবাহিত হওয়ার পর দেখো নদী যখন জলের পরিমাণ বাড়ছে তখন কিন্তু নদী আঁকাবাঁকা পথে চলা শুরু করছে এবং নদীর একটা পাড় কিন্তু ভাঙছে আর একটা পাড় কিন্তু গড়ছে। কেন করছে? কারণ এই যে নুড়ি কাকড় বালি সেগুলো সঞ্চয় হচ্ছে। সঞ্চয় হলে কি হবে? একটা নতুন ভূমিরূপ তৈরি হবে তো। তাহলে সেই একটা পাড় কিন্তু যেমন তৈরি হচ্ছে অন্যদিকের পাড়টা কিন্তু তেমন ভাবে ভেঙে যাচ্ছে। দেখো, এরপরে যখন নদীতে আরো জলের পরিমাণ বেড়ে যাবে তখন কিন্তু নদীটি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে সম্পূর্ণ নতুন একটি পথ তৈরি করবে, তাই তো? দেখো, ছিল কিন্তু এরকম, এটি হয়ে গেল সোজা, তাই না? এরপরে এই যে বিচ্ছিন্ন অংশটা পড়ে থাকবে, এই যে অংশটা যেটা বিচ্ছিন্নভাবে পড়ে আছে সেটা কিন্তু এটা হ্রদের সৃষ্টি করবে। হুম, মূল নদীর সাথে কিন্তু এর কোনো যোগাযোগ থাকবে না এবং এটি দেখতে অনেকটা যে ঘোড়ার পায়ের ছাপ হয় সেই ঘোড়ার পায়ের ছাপের মতো বা খুর যে হয় না ঘোড়ার পায়ে, সেই খুরের মতো। তাই এর নামকরণ করা হয়েছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এই যে নিচের ছবি দেখো, মুর্শিদাবাদের ভাগীরথী অববাহিকায় অসংখ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে যদি বলে অশ্বক্ষুরাকৃতি হ্রদ কোথায় দেখা যায়? পশ্চিমবঙ্গের যে মুর্শিদাবাদ জেলা রয়েছে সেই মুর্শিদাবাদের ভাগীরথী এর অববাহিকায় কিন্তু অসংখ্য যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ সেগুলো কিন্তু লক্ষ্য করা যায়। এরপরে আমরা পড়ব নদীর নিম্ন প্রবাহ। দেখো, উচ্চ ও মধ্য প্রবাহের পর অত্যন্ত মৃদু ভূমিঢালের উপর দিয়ে এঁকে বেঁকে নদী যখন মোহনার কাছে পৌঁছায় তখন তাকে আমরা কি বলবো? এটি নদীর নিম্ন প্রবাহ। তাহলে গঙ্গা নদী উৎপত্তি হয়েছিল কোথায়? গোমুখ থেকে। তাহলে এর উচ্চ প্রবাহ কোন অব্দি? হরিদ্বার অব্দি। ভেরি গুড। এরপরে আমরা কি বললাম? মধ্য প্রবাহ। তাহলে এই মধ্য প্রবাহটা কতদূর পর্যন্ত বিস্তৃত? ভেরি গুড। তাহলে এই যে হরিদ্বার বললাম, এই হরিদ্বার থেকে মুর্শিদাবাদ যে মিঠিপুর রয়েছে সেই মিঠিপুর পর্যন্ত হলো গঙ্গা নদীর মধ্যপ্রবাহ। এরপরে এই যে মুর্শিদাবাদের মিঠিপুর সেখান থেকে গঙ্গা নদী যেখানে এসে মিশছে, তাহলে গঙ্গা নদী কোথায় গিয়ে মিশছে? কোন সাগরে? ভেরি গুড, বঙ্গোপসাগরে মিশছে। তাহলে মুর্শিদাবাদের মিঠিপুর থেকে বঙ্গোপসাগরের যে মোহনা রয়েছে সেই পর্যন্ত গঙ্গার যে অংশটা তাকে আমরা বলবো গঙ্গার নিম্ন প্রবাহ। পৃথিবীর বেশিরভাগ নদীতে কিন্তু স্টুডেন্ট তার নিম্ন প্রবাহ থাকে, তার উচ্চ প্রবাহ থাকে, তার মধ্য প্রবাহ লক্ষ্য করা যায়।
এই নিম্ন প্রবাহের বৈশিষ্ট্য কি? দেখো, এই সময় নদীর গতি ও স্রোত একদমই কমে যায়। কেন? ভূমির ঢাল কিন্তু একদমই খাড়া থাকে না। সমতল ভূমির উপর দিয়ে নদী যখন বয়ে যাবে, তার গতিবেগ কিন্তু কমে যাবে, তাই না? যদি আমি কোনো খাড়াই অঞ্চলের উপর দিয়ে নদী বা জল দেই আমি, সেই জলটা কি হবে? খুব তাড়াতাড়ি নিচের দিকে চলে আসবে। কিন্তু যখন আমি সমভূমির উপরে যাচ্ছি, তখন কিন্তু জল দিলে জলটা খুব ধীর গতিতে প্রবাহিত হবে, তাই তো? ফলে এই অংশে নদী কিন্তু কোনো রকম ক্ষয়কার্য করতে পারে না। অর্থাৎ ক্ষয়কার্য একেবারেই কিন্তু এই নিম্ন প্রবাহে নদীর বন্ধ হয়ে যায়। এবং এখানে কি কোন কাজ হয় তাহলে? এখানে কিন্তু যে কাজটা হয় সেই কাজটা হলো কিন্তু সঞ্চয় কাজ। কি সঞ্চয় করছে? এই যে পার্বত্য অঞ্চল থেকে নুড়ি, কাঁকর, বালি নদীর উচ্চ প্রবাহ থেকে মধ্য প্রবাহের মাধ্যমে বয়ে বয়ে নিয়ে এসে যেখানে নদীর স্রোত কম, সেখানে কিন্তু দিনের পর দিন গিয়ে জমা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাকে বলো, নদীর নিম্ন প্রবাহের মূল কাজ কি? ভেরি গুড। নদীর নিম্ন প্রবাহের মূল কাজ হলো কিন্তু সঞ্চয় কাজ, তাই তো? আর এই সঞ্চয় কাজেই কিন্তু নদীর উপনদী প্রায় থাকে না বললেই চলে। তবে কিছু কিছু কিন্তু শাখা নদীর সৃষ্টি হয়। দেখবে সমভূমি অঞ্চলে নদীর শাখা নদীর সৃষ্টি হয়। অর্থাৎ মূল নদী থেকে কিন্তু অনেকগুলো নদী চারিদিকে এরকম না, পড়েছিলাম আমরা শাখা নদী। মূল নদী থেকে অসংখ্য নদী এদিক ওদিক শাখা প্রশাখার মতো ছড়িয়ে গেছে, তাকে আমরা কি বলবো? শাখা নদী। তাহলে এই নদীর নিম্ন প্রবাহে কিন্তু শাখা নদী বেশি সৃষ্টি হয়। তাহলে বলতো যে গঙ্গা নদীর যে প্রধান শাখা নদী তার নাম কি? ভেরি গুড। ভাগীরথী ও হুগলি নদী হলো গঙ্গা নদীর প্রধান শাখা নদী। আর যদি আমি বলি গঙ্গা নদীর প্রধান উপনদীর নাম কি, তাহলে কি বলবে? যমুনা নদী। তোমরা মনে রাখবে নিম্ন প্রবাহে কিন্তু উপনদী প্রায় থাকে না, কেবলমাত্র শাখা নদী বেশি বেশি করে সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে এটা গেল নদীর নিম্ন প্রবাহের বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখব নদীর নিম্ন প্রবাহে কোন কোন ভূমিরূপ সৃষ্টি করে। দেখো, তার আগে আমরা দেখব খাড়ি কি। নিম্ন প্রবাহে যে ভূমিরূপ সৃষ্টি করে তার আগে আমরা দেখব খাড়ি কি। এই খাড়ি কিন্তু নদীর নিম্ন প্রবাহে সৃষ্টি হয়। কিছু নদী রয়েছে, সেই নদীতে মোহনার জোয়ারের সময় জল, নোনা জল নদীতে ঢুকে যায় ফানেলের মতো। আবার ভাটার সময় জল কিন্তু আবার বেরিয়ে যায়, তাই না? হয়তো তোমরা দেখেছো সুন্দরবনে কে কে গেছো? তোমরা অনেকেই গেছো। সেখানে জোয়ারের জল কিন্তু নদীর যে ছোট ছোট অংশ, সেই ফাঁড়ি বলে, সেই এগুলোকে খাড়ি বলে, সেই খাড়িতে কিন্তু প্রবেশ করে। এবং ভাটার সময় কিন্তু সেই জল আবার খাড়ি দিয়ে মূল নদীতে এসে মেশে, তাই না? তাহলে এই ফাঁড়ির বা খাঁড়ির উৎপত্তি হয় কি করে? নিম্ন গতিতে নদী মোহনাতে জোয়ারের জলস্রোত বা সমুদ্র স্রোত বেগ অনেক বেশি থাকলে পলিরাশি কিন্তু গভীর সমুদ্রে অপসারিত হওয়ায় বদ্বীপ তৈরি হয় না। ফলে মোহনা চওড়া হলে খাড়ি গড়ে ওঠে। অর্থাৎ যেখানে জোয়ার ভাটার পরিমাণ খুব বেশি এবং স্রোতটাও বেশি, সেখানে কিন্তু পলিগুলো জমতে পারে না। কারণ কি? জলের সাথে সেই পলিগুলো কিন্তু বয়ে চলে যায়, আবার জলের সাথে সেই পলি কিন্তু আবার উপর দিকে ভেসে ওঠে। অর্থাৎ এখানে যে বদ্বীপ, সেই বদ্বীপটা কিন্তু তৈরি হতে পারে না। ফলে মোহনা যে চওড়া চওড়া হয়ে যায়, সেই চওড়া হয়ে কিন্তু খাড়ির সৃষ্টি হয়। দেখো এই যে রয়েছে, এটি মূল নদী। এই মূল নদী থেকে দেখো ছোট ছোট খাড়ি ভিতর দিকে প্রবেশ করেছে। এখানেও কিন্তু জোয়ার ভাটা খেলে। হুম। সুন্দরবন অঞ্চলে অসংখ্য এরকম খাঁড়ি কিন্তু লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গ সুন্দরবন অঞ্চলে প্রচুর নদীতে কিন্তু অসংখ্য খাঁড়ি লক্ষ্য করা যায়। এবার আমরা দেখব নিম্ন গতিতে ক্ষয় কাজের ফলে, নিম্ন গতিতে সঞ্চয় কাজের ফলে কিন্তু গঠিত ভূমিরূপ সমূহ। তাহলে নিম্ন গতিতে কি কি ভূমিরূপ তৈরি করছে? দেখো, নিম্নভূমিতে কিন্তু নদী প্লাবন ভূমি তৈরি করে, বদ্বীপ সৃষ্টি করে। ঠিক আছে, প্রথমে আমরা দেখব প্লাবন ভূমি। নদীর মধ্যে পলি, বালি, কাঁকর জমে নদী কিন্তু দিনের পর দিন কি হয়? অগভীর হয়ে যায়। যদি তুমি একটা বালতির মধ্যে ক্রমশ নুড়ি, কাঁকর, বালি ফেলো, তাহলে কি দেখবে? বালতির তলদেশটা কি হবে? ভর্তি হয়ে যাবে না? আর জলটা কিন্তু ছাপিয়ে যাবে, উঁচু হয়ে যাবে আস্তে আস্তে, তাই তো? ঠিক তেমনই এই যে নুড়ি, কাঁকর, বালিগুলো উচ্চ প্রবাহ থেকে নেমে আসছে নিম্ন প্রবাহে, সেইগুলো নিম্ন প্রবাহে জমা হচ্ছে। জমা হয়ে কি হবে? নদীর যে গর্তটা সেটা কিন্তু ভরিয়ে তুলছে, নদী অগভীর হয়ে যাচ্ছে।
ফলে বর্ষার অতিরিক্ত জল যখন নদীতে পড়ছে, তখন নদীর যে জলটা, সেই জল কিন্তু নদীর দুই পাড় ছাপিয়ে যে পার্শ্ববর্তী অঞ্চল রয়েছে, সেই পার্শ্ববর্তী বিস্তীর্ণ জমিভূমিতে কিন্তু বন্যার সৃষ্টি করছে। এবং এই নদীর বন্যার সময় নদীর জলের সাথে কিন্তু পলিগুলো উঠে আসে। হুম, এই পলিগুলো কিন্তু সঞ্চিত হয়েই প্লাবনভূমির সৃষ্টি করে। দেখো ছবিতে, এই যে নদী সমুদ্রে এসে মিশছে, তার ঠিক আগে দেখো এই অঞ্চলগুলো কিন্তু হচ্ছে নদীর প্লাবনভূমি। অর্থাৎ নদী যখন অতিরিক্ত বৃষ্টি হয়, তখন নদীর জল ধারণ ক্ষমতা কমে গেলে নদীর দুই পাড় ছাপিয়ে বন্যা হয় এবং পলিগুলো কিন্তু আশেপাশের অঞ্চলে সৃষ্টি হয়। দেখো এই যে নিচের ছবিটা, এটি কিন্তু একটি নদী। যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন কিন্তু দুই কূল ছাপিয়ে নদীর যে পলি, সেগুলো কিন্তু দুই পাড়ে আসে। এবং এই পলি কিন্তু স্টুডেন্ট কৃষিকাজের জন্য খুবই উপযুক্ত। অর্থাৎ কৃষিকাজ কিন্তু বা সবজি ফসল এই প্লাবনভূমিতে কিন্তু ভালো উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে তোমরা কি জানলে প্লাবনভূমি সম্পর্কে। এরপরে আমরা জানবো বদ্বীপ সম্পর্কে। নদীর মোহনার কাছে নদীর বহন করে আনা যে পলি বালি নুড়ি কাকড়, সেগুলো চড়ার সৃষ্টি হয়। নদীর স্রোত তখন ভাগ হয়ে চড়ার দুদিকে প্রভাবিত হয়, ফলে প্রায় ত্রিভুজের মতো বদ্বীপ সৃষ্টি করে। আর বদ্বীপটা কি, বাংলার যে মাত্রাহীন ব রয়েছে, বাংলায় যে আমরা ব লিখি, সেই বয়ের মতো কিন্তু দেখতে হয় এই ভূমিরূপগুলি। তাই আমরা একে কি বলবো, বদ্বীপ অঞ্চল। তাহলে নদী যেখানে এসে মিলিত হচ্ছে সমুদ্রে, মোহনা, সেই মোহনার কাছে এই পলিবালিগুলো জমে গিয়ে নদী কিন্তু তার মূল নদী থেকে দুটি ভাগ হয়ে কিন্তু দুদিকে বহন করে, বয়ে চলে। এবং মাঝখানে কিন্তু এই পলিবালির নুড়িগুলো জমে কিন্তু ভূমিরূপের সৃষ্টি হয়। দেখো এই যে মূল নদী, সেখান থেকে ভাগ হয়ে গিয়ে দেখো নদীটা এদিকে চলে এসছে এবং মাঝখানে এটা দ্বীপের সৃষ্টি করেছে। এটাকে আমরা কিন্তু বলছি বদ্বীপ। তাহলে বদ্বীপ, স্টুডেন্ট, বদ্বীপ কোথায় সৃষ্টি হয়? নদীর মোহনার কাছে কিন্তু বদ্বীপ সৃষ্টি হয়। দেখো, পৃথিবীর যে সব নদীর মোহনার কাছে বদ্বীপ সৃষ্টি হবে এমন কিন্তু নয়। অনেক নদী রয়েছে যেগুলোর কিন্তু মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। আর কি মনে রাখবে, পৃথিবীর বৃহত্তম যে বদ্বীপ, সেই বদ্বীপ অঞ্চল কিন্তু হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চলের বদ্বীপ। ঠিক আছে, আর এই যে বললাম যে বদ্বীপ নেই, আমাজন নদী অববাহিকায় কিন্তু নদীর সময় আমাজন নদী যেখানে এসে মিশেছে সেখানে কিন্তু কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। তাহলে কোন নদীর অববাহিকায় বদ্বীপ সৃষ্টি হয়নি যদি বলে, তোমরা কি বলবে? আমাজন নদীর অববাহিকায় কিন্তু কোনো বদ্বীপ নেই, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কিন্তু আজকের আমাদের এই ক্লাসের মধ্যে নদীর উচ্চ প্রবাহ, নদীর মধ্য প্রবাহ এবং নিম্ন প্রবাহের মাধ্যমে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় এবং গঙ্গা নদীর যে গতিপথ, সেটা কিন্তু আমরা আলোচনা করলাম। তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম আসতে পারে যে গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। তখন তোমাদের বলতে হবে গঙ্গা নদী উচ্চ প্রবাহে গোমুখগুহা থেকে হরিদ্বার, মধ্য প্রবাহে হরিদ্বার থেকে মুর্শিদাবাদের মিঠিপুর, আর নিম্ন প্রবাহে মিঠিপুর থেকে বঙ্গোপসাগর অব্দি কিন্তু পতিত হয়েছে। এটি আলাদা আলাদা না এসে একসাথে কিন্তু আসতে পারে। যার প্রশ্নটা এরকম হবে যে গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, তাহলে এর পরে আমরা দেখবো স্টুডেন্ট, আমাদের জীবনে নদীটা কিন্তু কতখানি প্রভাব বিস্তার করেছে। দেখো, নদী কিন্তু আমাদের জীবনে প্রভাব বিস্তার করে, তাই না? করো তো। মানুষের প্রাচীনতম সভ্যতাগুলো গড়ে উঠেছিল কোনো না কোনো নদীর তীরবর্তী অঞ্চলে। যেমন সিন্ধু সভ্যতা ধরো, সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। হরপ্পা, মহেঞ্জোদারো, এগুলোও কিন্তু সব সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। তাহলে এই যে সভ্যতাগুলো, এগুলো কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তাই না? বহু বছর আগে কিন্তু সভ্যতাগুলো ছিল, যেগুলো নদীকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছে। এছাড়া যে মিশরীয় সভ্যতা, পৃথিবীর যে প্রাচীনতম একটি সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা, সেটিও কিন্তু টাইগ্রিস, ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল। বর্তমানকালে আমাদের গঙ্গা নদী, পদ্মা নদী, ব্রহ্মপুত্র নদী, যে সুবিশাল সমভূমি অঞ্চল রয়েছে, বা চীনের ইয়াংশি কিয়াং নদী বা হুয়াংহো নদী উপত্যকায় পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল। তাহলে কেন পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল এইগুলো? কারণ সমভূমিতে কিন্তু মানুষের বসবাসের সুবিধা হয়, চাষবাসের সুবিধা হয়, কৃষিকাজের সুবিধা হয়, যোগাযোগ ব্যবস্থা, যাতায়াতের সুবিধা হয়। তাই এই নদীগুলির যে অববাহিকা অঞ্চল, সেই অববাহিকা অঞ্চলে কিন্তু পৃথিবীর সব থেকে বেশি মানুষ বসবাস করে। অতএব নদী শুধুমাত্র যে সভ্যতার জন্ম দেয় তা না,
নদী কিন্তু সভ্যতাকে লালন করে ও পালন করে। সেই প্রাচীনকাল থেকে যেমন সভ্যতাগুলো ছিল, বর্তমানেও কিন্তু অনেক যে নদী অববাহিকা রয়েছে, সেখানে অনেক বড় বড় শহর, বড় নগর গড়ে ওঠার মাধ্যমে সভ্যতার যে লালন পালন সেটি কিন্তু বর্তমানেও চলছে। দেখো, ভারত কিন্তু একটি নদীমাতৃক দেশ, তাই না? অসংখ্য নদী জালের মতো কিন্তু ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেটি উত্তর দিকে হোক, সেটি পূর্ব দিকে হোক, পশ্চিম দিকে হোক, কিংবা দক্ষিণ দিকে হোক, চারিদিকেই কিন্তু ভারতবর্ষে বিভিন্ন নদী কিন্তু জালের মতো ছড়িয়ে রয়েছে। তাই ভারতের জনজীবনে নদীর গুরুত্ব কিন্তু অপরিসীম। তাহলে আমরা দেখে নেই নদী আমাদের কি কি প্রভাব ফেলে, বা আমাদের জীবনে নদীর প্রভাব কতখানি, কোন কোন কাজের ক্ষেত্রে নদীকে আমরা ব্যবহার করে থাকি। দেখো, কৃষিকাজ। আমরা সকলেই জানি যে কৃষিকাজে কিন্তু ব্যাপক জলের প্রয়োজন হয়, তাই না? সেই জলের চাহিদা মেটাতে কিন্তু আমরা নদী থেকে জল নিই, এবং নদীর জলের দ্বারা কিন্তু আমরা কৃষিকাজ করে থাকি। জলসেচ, নদীতে বাঁধ দিয়ে কিন্তু সেই জল কিন্তু আমরা নিয়ে জলসেচের মাধ্যমেও কৃষিকাজ করে থাকি, তাই তো? তাহলে 1 নম্বর হলো কৃষিকাজ, 2 নম্বর হলো জলসেচ। এরপরে রয়েছে দেখো জলবিদ্যুৎ। দেখো, পার্বত্য অঞ্চলে যেখানে নদীর গতিবেগ বেশি, সেই গতিবেগকে কিন্তু কাজে লাগিয়ে বড় বড় টারবাইনকে ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই যে নদীতে বাঁধ দিয়ে সেই জল ছাড়ার মাধ্যমে কিন্তু জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়, এবং এই জলবিদ্যুৎ কিন্তু পার্বত্য অঞ্চলের যে খাড়াই নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশি হয়। হুম। আচ্ছা, এরপরে রয়েছে দেখো নৌ পরিবহন। আমরা কোনো স্থানে যাতায়াত করতে গেলে দেখবে অনেকে নদীর মাধ্যমে যে নৌ পরিবহন ব্যবস্থা রয়েছে সেখানে যাতায়াত করি। আবার আমরা ভ্রমণ করি যখন, বা বিনোদনের জন্য নদীতে বিভিন্ন জায়গায় কিন্তু নৌকা বিহারের মাধ্যমে আমরা ভ্রমণ করে থাকি, তাই না? অনেক নদী রয়েছে যেখানে কিন্তু তার উপরে ব্রিজ তৈরি হয়, তাহলে সেইগুলোতে মানুষ কিভাবে যাতায়াত করবে? সেগুলোতে কিন্তু মানুষ নৌকার মাধ্যমে এক পাড় থেকে অন্য পাড়ে যাতায়াত করবে, তাই তো? আচ্ছা, এরপরে দেখো 5 নম্বর রয়েছে পানীয় জলের উৎস। আগেকার দিনে কিন্তু মানুষ বা আদিম মানুষ কিন্তু নদীর জল খেয়েই তাদের জীবিকা নির্বাহ করত। ঠিক আছে, নদীর জল সরাসরিই খেত। কিন্তু বর্তমানে এত পলিউশন বেড়ে গেছে, বা এত দূষণ বেড়ে গেছে, যার ফলে আমরা কিন্তু নদীর জলটা সরাসরি খেতে পারি না। তবে নদীর জল কিন্তু বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা সেটা পিউরিফিকেশন বা দূষণ মুক্ত করে বিশুদ্ধ করে কিন্তু বর্তমানে নদীর জলকে পানীয় জল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরপরে দেখো শিল্পের বিকাশ। সেই আদি লগ্ন থেকেই কিন্তু পৃথিবীর যে বড় বড় শিল্প কারখানাগুলো সেগুলো কিন্তু কোনো নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। কেন? কারণ একটি শিল্পে যেমন জলের ব্যাপক চাহিদা রয়েছে, সেই জলের ব্যাপক চাহিদা মেটানোর জন্য কিন্তু নদীর তীরে শিল্প কারখানাগুলি গড়ে তোলা হয়। এরপরে দেখো শহর ও নগরের বিকাশ। কলকাতা শহর, লন্ডন শহর, দিল্লি শহর, এরকম আহ, অসংখ্য শহর রয়েছে। পাটনা ও হরিদ্বার, গয়া, কাশী, এই যে শহরগুলো রয়েছে, এগুলো সবই কিন্তু গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে। হুম। যেমন টেমস নদীর তীরে লন্ডন শহর গড়ে উঠেছে। তাহলে তোমরা বুঝতে পারছো কোনো একটি অঞ্চলের শহর ও নগর কিন্তু একটি নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে, তাই তো? এরপরে দেখো মৎস্য শিকার। এখনো অনেক মানুষ তাদের পেশা হিসেবে কিন্তু মাছ শিকার করে থাকে। তোমরা অনেকেই দেখেছো যে নদীতে ট্রলার নিয়ে মাছ ধরতে যাচ্ছে, যাই তো? তাহলে নদীর মাধ্যমে কিন্তু অসংখ্য মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আর লাস্ট আমি আগেই বললাম যে ভ্রমণ ও বিনোদন। ভ্রমণ ও বিনোদনের মাধ্যমে কিন্তু মানুষ তার যে অবসর সময়ে যে অবসর সময় কি বলে, অবসর সময়ে যে ছুটি কাটানো, বা অবসর সময় যে মনের শান্তির জন্য ঘুরতে যায় অনেকে, সেই ঘুরতে যায় কিন্তু নদীতে, নদীতে। হুম। তাহলে আমরা কি কি জানলাম? জানলাম যে প্রাচীন সভ্যতা থেকে কিন্তু নদীকে কেন্দ্র করে পৃথিবীর বেশিরভাগ শহর নগর গড়ে উঠেছে, এবং কৃষিকাজ, জলসেচ, জলবিদ্যুৎ, নৌ পরিবহন, পানীয় জলের উৎস, এমনকি মৎস্য শিকারও কিন্তু নদীতে হয়ে থাকে। তাহলে আমাদের জীবনে কিন্তু নদীর গুরুত্ব অপরিসীম, তাই তো? কিন্তু স্টুডেন্ট, বর্তমানে কিন্তু এই যে নদীর দূষণটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এবং সেটা আমাদের মানুষের কারণে।
কারণ আমরা বিভিন্নভাবে কৃষি ব্যবস্থা হোক, সেটা শিল্পায়ন হোক, সেটা নগরায়ন হোক, ইত্যাদি নানাভাবে নদীকে কিন্তু আমরা প্রভাবিত করে চলেছি। বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর পাড়ে কৃত্রিম বাঁধ তৈরি করছি, তাই তো? যার ফলে আমরা সাময়িক সুফল কিন্তু পাচ্ছি, কিন্তু ভবিষ্যতে ভয়াবহ বন্যার কবলেও কিন্তু আমাদের পড়তে হবে, তাই না? শহর শিল্পাঞ্চলে বর্জ্য পদার্থ আমরা কিন্তু সরাসরি নদীতে ফেলছি, ফলে নদী কিন্তু বর্তমানে দূষিত হয়ে যাচ্ছে। আর এর যে কুপ্রভাব সেটা কিন্তু আমরা সরাসরি ভোগ করছি, তাই তো? তাহলে নদীকে কিন্তু স্বচ্ছ রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু আমাদের দায়িত্ব, তাই না? দেখো, প্রতিমা বিসর্জন হচ্ছে, ফুল, যে তীর্থস্থানে যে ফুল টুল সেগুলো সব নদীতে পড়ছে, ফলে সেগুলো পচিয়ে গিয়ে কিন্তু নোংরা হচ্ছে। আবার শিল্প কারখানার যে বর্জ্য পদার্থ সেগুলো সরাসরি নদীতে মিশছে, নোংরা আবর্জনা কিন্তু আমরা শহরে সরাসরি সেগুলো নদীতে ফেলছি, তাই তো? আচ্ছা, তাহলে তোমাদের কিন্তু নদী যে চ্যাপ্টারটা সেটা কিন্তু আজকে এখানেই শেষ হচ্ছে। এবারে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, নদীর সমগ্র গতিপথকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? ৩ ভাগে ভাগ করা যায়। কি কি বলো? ভেরি গুড। উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ আর নিম্ন প্রবাহ, তাই তো? আচ্ছা, গঙ্গা নদীর উচ্চ প্রবাহ কত দূর থেকে কোথায় বিস্তৃত? বলো। গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত, তাই তো? আচ্ছা, ৩ নম্বর দেখো, গঙ্গা নদীর নিম্ন প্রবাহ কত দূর পর্যন্ত দেখা যায়? বলে ফেলো। ভেরি গুড। পশ্চিমবঙ্গের মিঠিপুর থেকে কিন্তু বঙ্গোপসাগর অব্দি গঙ্গা নদীর নিম্ন প্রবাহ। এরপরে রয়েছে দেখো ৪ নম্বর, মধ্যপ্রবাহে নদী কোন কাজ লক্ষ্য করা যায়? তাহলে মধ্যপ্রবাহে নদীর মূল কাজ কি? বহন কাজ, আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সঞ্চয় কাজও নদী করে। আর উচ্চ প্রবাহে নদীর মূল কাজ কি? ক্ষয় কাজ। আর নিম্ন প্রবাহে নদীর মূল কাজ কি? নিম্ন প্রবাহে নদীর মূল কাজ হলো কিন্তু সঞ্চয় কাজ, তাই তো? তাহলে ৫ নম্বর দেখো, নিম্ন প্রবাহে নদী মূলত কোন কাজ করে? তাহলে কি হবে? সঞ্চয় কাজ। ৬ নম্বর, নদীর মধ্যে প্রবাহ কোন কোন ভূমিরূপ লক্ষ্য করা যায়? অর্থাৎ নদীর মধ্য প্রবাহে কোন কোন ভূমিরূপ লক্ষ্য করা যায়? তাহলে বলো, নদীর মধ্য প্রবাহে কি হয়? নদী এঁকে বেঁকে চলে, তাকে কি বলে? মেন্ডার লক্ষ্য করা যায়। আর নদী দ্বীপও কিন্তু লক্ষ্য করা যায়, তাই তো? আচ্ছা, নদীর উচ্চ প্রবাহে এবার কোন কোন ভূমিরূপ লক্ষ্য করা যায়? পার্বত্য অঞ্চলে যেটা লক্ষ্য করা যায় সেগুলো কি কি ভূমিরূপ? ভেরি গুড। জলপ্রপাত। আর আই বা ভি আকৃতির উপত্যকা, গিরিখাত, ক্যানিয়ন, এগুলো কিন্তু নদীর উচ্চ প্রবাহে লক্ষ্য করা যায়। আচ্ছা, বলতো, এই ভারতের যোগ জলপ্রপাত কোথায় অবস্থিত? পশ্চিমঘাট পর্বতমালায় কিন্তু ভারতের যোগ জলপ্রপাত অবস্থিত। এরপরে রয়েছে দেখো ৮ নম্বর, বদ্বীপ কাকে বলে? দেখো, নদীর মোহনার কাছে যখন নদীর যে স্রোত কমে যায়, ফলে নদীর যে বয়ে আনা নুড়ি, কাঁকড়, বালি ইত্যাদি জমা হয়ে কিন্তু চড়ার সৃষ্টি করে। এই চড়া নদীর স্রোতকে দুই ভাগে ভাগ করে দেয়। তখন এই যে ভাগ করার ফলে মাঝখানের যে অংশটা সেটা বাংলা অক্ষর বয়ের মতো দেখতে লাগে, এবং সেই অংশটাকে কিন্তু বলা হয় বদ্বীপ। তাহলে নদীর মোহনার কাছে নদীর স্রোত কমে গিয়েই কিন্তু বদ্বীপের সৃষ্টি হয়। এটা কিন্তু তোমরা মনে রাখবে। এছাড়া বলতো, নদীর নিম্ন প্রবাহে আর কি সৃষ্টি হতে পারে? প্লাবনভূমি, অর্থাৎ নদীর গভীরতা কমে গিয়ে যখন বন্যা হয় নদীতে, তখন প্লাবনভূমির সৃষ্টি হয়। এই প্লাবনভূমি কিন্তু নদীর নিম্ন প্রবাহে লক্ষ্য করা যায়। বলতো, যে খাড়ি, এই খাড়ি কোথায় লক্ষ্য করা যায়? সুন্দরবনের নদীগুলোতে কিন্তু অসংখ্য খাড়ি লক্ষ্য করা যায়, তাই তো? আচ্ছা, এরপরে রয়েছে দেখো ৯ নম্বর, আমাদের জীবনে নদীর প্রভাব কতখানি আলোচনা করো। এটি কিন্তু একটু বড় কোশ্চেন, অর্থাৎ ৩ নাম্বার বা ৪ নাম্বারের উত্তর কিন্তু এটা হবে। তোমরা কি লিখবে? তোমরা লিখবে কৃষিকাজ সাহায্য করে, জলসেচে, জলবিদ্যুৎ তৈরিতে, এছাড়া ভ্রমণ, আহ, আর কি, মাছ ধরা, তাই তো, ইত্যাদি যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু নদীর সাহায্য করে থাকি আমরা। তাই নদীকে কিন্তু আমরা মায়ের মতো পুজো করি। তাই ভারতবর্ষ একটি নদীমাতৃক দেশ। তাহলে স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দুটি পার্টের মাধ্যমে কিন্তু আমি তোমাদের নদীর চ্যাপ্টারটা শেষ করালাম, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমি একটা নতুন অধ্যায় নিয়ে তোমাদের সাথে হাজির হব। থ্যাংক ইউ ক্লাস।